রীতিমতো রাজনৈতিক উত্তাপ বাড়ছে, কারণ নদিয়ায় 29 তারিখ হতে চলেছে বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এখন রীতিমতো একের পর এক গুটি সাজাচ্ছে রাজ্যের শাসক দল। এই মুহূর্তে আমরা রয়েছি কৃষ্ণগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমীর কুমার পোদ্দার। একটু ব্যাকগ্রাউন্ড বলি, এর আগে তিনি বিধায়কও ছিলেন, তবে এবারে আবার দল ভরসা করেছে তার, অর্থাৎ কৃষ্ণগঞ্জে ছিল বিজেপির বিধায়ক, আর এবারে শাসক দল সমীর কুমার পোদ্দারকে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পাঠিয়েছে কৃষ্ণগঞ্জ বিধানসভাতে। আমরা প্রথমেই কথা বলে নেওয়ার চেষ্টা করব এবং একটু আলোচনা করব এই কৃষ্ণগঞ্জ বিধানসভাতে কি কি অভাব অভিযোগ রয়েছে, সাধারণ মানুষের অভাব কি কি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আগামী দিনে কি কি পরিকল্পনা রয়েছে প্রার্থীর যদি নির্বাচনে জয়লাভ করে। দাদা, প্রথমেই কলকাতা টিভিতে আপনাকে স্বাগত। যে প্রশ্নটা রাখবো, যে এই যে ঘোরাঘুরি করছেন, সাধারণ মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছেন, প্রচার করছেন, কেমন সাড়া পাচ্ছেন? আমি নিজেও কল্পনা করতে পারিনি যে 88 নম্বর কৃষ্ণগঞ্জ বিধানসভায় মানুষ যেভাবে সাড়া দিয়েছে, বিশেষ করে গত 7 বছর ধরে কৃষ্ণগঞ্জ বিধানসভায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী এখানে বিধায়ক হিসেবে ছিলেন, তাদের কাছ থেকে কোনো রকম মানুষ কোনো উপকার পায়নি। এবং এই এলাকায় সকলেই মনে মনে খুশছিল যে এবার বিজেপির বিধায়ককে ভোট দেওয়া যাবে না, যিনি দাঁড়াক না কেন, যিনি আমাদের দলের প্রার্থী হোক তাকে আমরা ভোট দেব। সেই হিসাবে আমাকে যখন দল রানাঘাট উত্তর পূর্বে, আমি দুবারের বিধায়ক ছিলাম 10 বছর, সেখানে মানুষের জন্য অনেক কাজ করেছিলাম। আমাকে দল যখন 88 কৃষ্ণগঞ্জ বিধানসভায় এবার পাঠিয়েছে, এখানে আমাদের সত্যজিৎ বিশ্বাস 7 বছর আগে বিজেপির যেভাবে ন্যাক্কারজনকভাবে তাকে গুলি করে হত্যা করেছে, অকালে প্রাণ গেছে, মানুষের মনের মধ্যে যে জ্বালা যন্ত্রণাটা রয়েছে, সব মিলিয়ে বলতে পারি একদিকে অনুন্নয়ন 7 বছরের, আর একদিকে বিধায়ককে যেভাবে হত্যা করা হয়েছে সেই ব্যাপারে মানুষ একটা সিদ্ধান্ত নিয়েছে। আর সেই সিদ্ধান্তের জন্য কৃষ্ণগঞ্জ বিধানসভার যে 2টো ব্লক আছে, এক কৃষ্ণগঞ্জে 7টা পঞ্চায়েত আছে, আর রানাঘাট হাঁসখালি ব্লকের 8টা পঞ্চায়েত আছে। এই 15টা পঞ্চায়েত নিয়ে যেই প্রান্তেই যাচ্ছি সকলেই আমাকে সাদরে গ্রহণ করেছে, এবং মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রার্থী হিসাবে আমাকে এখানে পাঠিয়েছে, আমি আশা করি এবং আশা করি না, মানুষকে যেভাবে উৎসাহিত হতে দেখেছি তাতে জয় এখানে শুনেছি। আরেকটা প্রশ্ন রাখবো, এই যে বিজেপির গড় বলা হতো কৃষ্ণগঞ্জ, এবং তার চেয়েও বড় কথা, এটা হচ্ছে রীতিমতো ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা, মতুয়া অধ্যুষিত এলাকা। বাদ গেল মতুয়াদের নাম, হিন্দুদের নাম SIR এ, তারা রীতিমতো চিন্তিত। প্রার্থী পদ যখন ঘোষণা হয়েছে বিজেপির, তারপর থেকে বিজেপির প্রার্থীকে পাল্টানোর জন্য আন্দোলনে নেমেছে মতুয়া সমর্থকরা। সেক্ষেত্রে মতুয়াদের কেমন সাড়া পাচ্ছেন? আমি প্রথমত বলি যে ভারতীয় জনতা পার্টি একটা মিথ্যাচারী সরকার, 12 মাস কিছুই করে না, মানুষের সাথে থাকে না, মানুষের পাশে থাকে না, এলাকার কোনো উন্নয়ন করে না। দিল্লি থেকে উড়ে এসে ঠিক নির্বাচনের প্রাক্কালে আনাগোনা এবং মিথ্যার প্রতিশ্রুতি দেয়, বাস্তবিকতা করে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা বলেন তাই করেন। সেই হিসাবে এর আগে যে বিধায়ক ছিলেন, যেহেতু ভারতীয় জনতা পার্টির নীতি হচ্ছে মানুষের সাথে থাকবো না, মানুষের জন্য কোনো উন্নয়ন করব না, সেই হিসাবে বিধায়ক যিনি ছিলেন তিনিও করেননি। ওদের কথা হচ্ছে আমরা 12 মাস থাকবো না, ভোট আসলে মন্দির থেকে রামকে
বের করে নিয়ে আসবে রাস্তায়, সাম্প্রদায়িক ইস্যু তুলে ধর্মীয় বিভাজনের মধ্যে দিয়ে ভোটটা করবে। এই জন্য আমি মনে করি যে বিশেষ করে মতুয়ারা যেভাবে এই কৃষ্ণগঞ্জ বিধানসভায় দুহাত ভরে আশীর্বাদ করেছিল, লোকসভায়ও করেছিল, আর ভারতীয় জনতা পার্টি যাদের ভোট নিয়েছে, যাদের ভোটে জয়যুক্ত হয়েছে, তাদেরই বিধায়ক হওয়ার পর, এমপি হওয়ার পর, প্রধানমন্ত্রী হওয়ার পর তাদেরকেই বলছে তুমি প্রমাণ দাও যে তুমি এখানকার ভোটার, নাগরিক, বাসিন্দা। সুতরাং এটা ভারতীয় জনতা পার্টির এই সিদ্ধান্ত মতুয়া সমাজের মানুষ খুব একটা ভালো চোখে দেখেনি। এবং পরবর্তীতে দেখলাম যে প্রচুর ওরা রোহিঙ্গাদের বাদ দেওয়ার নাম করে যে আজ 1 বছর 6 মাস ধরে স্লোগান তুলেছিল আমরা রোহিঙ্গাদের বাদ দেব, কিন্তু আমরা দেখলাম যে এই কেন্দ্রে অন্তত দেখেছি যে মতুয়ারা যারা উপার বাংলায় ছিন্নমূল মানুষ এপারে এসে বসবাস করছে, এখানে এসে তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে, অনেকে আছে চাকরিজীবী, তাদের নামই অধিকাংশ বাদ দিয়েছে। সুতরাং মতুয়ারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা ভারতীয় জনতা পার্টিকে আর সমর্থন করবে না, মমতা ব্যানার্জির উন্নয়নকে সমর্থন করবে। প্রশ্ন একটাই আসছে যে অনেকেই আশঙ্কা করছেন, প্রকাশ করছেন যে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হতে পারে, ডিটেনশন ক্যাম্পে রাখা হতে পারে, স্বাধীনতা কেড়ে নেওয়া হতে পারে। আপনার কি মনে হয় এই ধরনের আশঙ্কার কি কোনো রকম ভিত্তি রয়েছে? এটাই তো ভারতীয় জনতা পার্টি এর আগে আমরা দেখেছিলাম আসামে ঠিক এইভাবে ডিটেনশন ক্যাম্পের মধ্যে দিয়ে আমাদের প্রায় 13 লক্ষ হিন্দু পরিবারের, তার মধ্যে অধিকাংশ মতুয়া সম্প্রদায়ের মানুষ, যাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। এবার এরা হিন্দুদের কাছ থেকে ভোট নেওয়ার জন্য মুসলিম বিরোধী তাস খেলতে বলেছে, আমরা মুসলিমদের নাম কাটবো, তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবো, তাদের এই দেশে নাগরিকত্ব দেব না। সুতরাং এই কথা বলে যেভাবে ভোটার লিস্ট থেকে ভোটাধিকার মতুয়াদের নাম বাদ দিয়েছে, তাতে এবং আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে ভারতবর্ষে যেসব রাজ্যে বিজেপি শাসিত রাজ্য, মহারাষ্ট্র, হরিয়ানা, মধ্যপ্রদেশ, গুজরাট, দিল্লি, সেই সব রাজ্যে বাংলায় কথা বললে কোনো বাঙালি সেসব রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গেলে বাংলায় কথা বললেই বাঙালি বিদ্বেষী ভারতীয় জনতা পার্টি হয় তাদেরকে মারধর করছে, সেখানকার জেলে আটকে রাখছে, নতবা বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার একটা যে চক্রান্ত, এবং বহু মানুষকে প্রাণও মেরে দিয়েছে। স্বভাবতই ওদের বাংলা বিদ্বেষী, এরা বাঙালিদের যেসব মনীষীরা আছে তাদের নামে খুব মারাত্মক নিন্দনীয় কথাবার্তা তারা বলে থাকে, যা সমাজের কাছে মেনে নেওয়া চলে না। আমি মনে করি যে আর একটা কৌশল যেটা করেছে, এই যে সমস্ত মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাতিল করেছে, বেনাগরিক করার যে চক্রান্ত, এদেরকে ঠিক এইভাবেই নাগরিকত্বহীন করে দিয়ে তারা ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, এবং সেই ডিটেনশন ক্যাম্পে হয়তো স্বামী থাকবে একদিকে একটা ডিটেনশন ক্যাম্পে, তার স্ত্রী থাকবে আর এক ডিটেনশন ক্যাম্পে, তার ছেলেমেয়েরা থাকবে আর এক ডিটেনশন ক্যাম্পে। একটা মধুর চক্রান্ত, যেই চক্রান্তের মধ্যে দিয়ে আজকে ভারতীয় জনতা পার্টি মানুষকে বেনাগরিক করছে এবং হেনস্থা করছে এবং ডিটেনশন ক্যাম্পে পাঠাবার চক্রান্ত করছে। একটা প্রশ্ন রাখবো, ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যে মাছ মাংসের উপর একটা নিষেধাজ্ঞা, বাঙালি তো মাছে ভাতে বাঙালি, মাছ মাংস খায়, সেক্ষেত্রে বিজেপি যদি সরকারে আসে সেক্ষেত্রে কি এইসবের উপর তারা কি কোনো রকম মানে নিষিদ্ধকরণের কিছু প্রক্রিয়া কিছু ভেবেছে বলে মনে করছেন?
বাঙালি মাছে ভাতে এবং বাঙালি মাছ মাংস ছাড়া বাঙালিদের খাবারে পরিপূর্ণতা আসে না। এবং আমরা দেখেছি অন্যান্য রাজ্যে বিজেপি ধীরে 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 ঠিক মাছ মাংস খাওয়া নিষিদ্ধ করছে, এবং অন্যান্য রাজ্যে যে সমস্ত বাঙালিরা আছে এখন লুকিয়ে চুরিয়ে হয়তো বেচতে হচ্ছে, মাছ মাংস খাওয়া বন্ধ করছে। আমি কি খাবো, আমি কি পরবো, আমি কিভাবে চলবো, সেটা তো আমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। পশ্চিমবাংলায় যদি ভারতীয় জনতা পার্টি যদিও আসবে না, তবুও যদি কোনো কারণে যদি এসে যায়, বাংলায় আগামী দিনে বাঙালিদের জন্য খুব খারাপ বার্তা লক্ষণ দেখা যাচ্ছে। এই বাংলায় ওরা মাছ মাংস খাওয়া, বাঙালিদের যে প্রিয় খাওয়া, সেই খাওয়াটাকে ওরা বন্ধ করবে। ওদের কথা মতো চলতে হবে, কি খাবে, কি পরবে, কি চলবে, ওদের কথা মতো সব কিছু করতে হবে। সেই দিনটা আসছে। একটা প্রশ্ন রাখবো, মধ্যে ঘোরাঘুরি করছেন, ভোট চাইছেন, সাধারণ মানুষের অভাব কোন দিকে, এবং আপনি যদি নির্বাচিত হয়ে বিধায়ক হন এই এলাকার, আপনি কি কি করবেন কৃষ্ণগঞ্জবাসীর জন্য? সত্যজিৎ বিশ্বাস অকালে মরে যাওয়ার পর এই যে 7 বছর ধরে ভারতীয় জনতা পার্টি বিধায়ক রয়েছে, এখানে কিছুই করেনি, এবং বিজেপি উন্নয়নে বিশ্বাসী না, মানুষের বিপদে আপদে থাকাটাও বিশ্বাসী না। আমি ঘুরতে ঘুরতে দেখেছি বহু মানুষের বহু জিনিসের অভাব। যেটুকু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিটা পরিবারে উন্নয়নের বার্তা পৌঁছে দিয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো পরিবার পায়নি। এবং রাস্তাঘাটের বেহাল দশা, বিদ্যুতের অভাব, হাইমাস লাইট, স্ট্রিট লাইটের মানুষের একটা চাহিদা আছে। স্কুল কলেজগুলোকে আরও বেশি করে উন্নততর যাতে করা যায়, সেই জন্য মানুষের অনেক আশা আছে। কৃষ্ণগঞ্জের হাসপাতালটা নিয়েও অনেকে বলেছে, হাসপাতালে আর একটু বেড বাড়াতে হবে, এটা মানুষ আমার কাছে দাবি করেছে। কৃষ্ণগঞ্জের সব থেকে বড় সংস্কার, অর্থাৎ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির, সেখানকারও তো সংস্কার দরকার। অবশ্যই আমি প্রথম দিন প্রার্থী হয়ে আমি শিব মন্দিরে গিয়ে পূজা অর্চনা করে এসেছি, এবং এই যে বিশ্বের মধ্যে বৃহত্তম যে শিব মন্দির, সেই শিব মন্দিরের সংস্কার করার জন্য আমাকে বলেছে। আমি চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় আসবে, এবং আমি যদি এই এলাকার বিধায়ক হিসেবে আসি, তাহলে শিব মন্দিরের সৌন্দর্যায়ন এবং মানুষ যাতে আরও বেশি করে এখানে আকর্ষিত হয়, বেশি করে আসে, তার জন্য আমি চেষ্টা করে যাব। ওই পাশেই মন্দিরের পাশে একটি হঠাৎ এরকম হলো কেন? একটি বাঁশের ব্রিজ রয়েছে, যেটা বহুদিনের সাধারণ মানুষের দাবি যে ওটা পাকাপোক্ত করা হোক, এবং ওই যে চূর্ণী নদীর জল যেটা কালো হয়ে যায়, সাধারণ মানুষ মাছ চাষ করতে পারে না, মাছ বিক্রি মারা যায়, সেখানে চাষাবাস করতে পারে না। এই বিষয়গুলো তো লক্ষ্য রাখাটা দরকার। অবশ্যই সব দিকেই লক্ষ্য রাখবো। ঘুরতে ঘুরতে মানুষের যে চাহিদা আমাদের জানাচ্ছে, সেগুলো আমরা লিপিবদ্ধ করছি, পর্যায়ক্রমে সব করব। আমি একটা কথাই বললাম যে বিগত দিনেও আমি যা কথা দিয়েছি তাই করেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা কথা দেন তাই করেন, এবং আমিও যাদের যা কমান্ড করছি, যা কথা দিচ্ছি, সেগুলোকে আমি পর্যায়ক্রমে ধীরে ধীরে করব। একেবারে আমরা কথা বলছিলাম কৃষ্ণগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী সমীর কুমার পোদ্দারের সঙ্গে। একদম ভারত বাংলাদেশ এলাকার, অর্থাৎ সীমান্তবর্তী এলাকা, ঠিক সেখানে একাধিক উন্নয়নের কিন্তু এবার বার্তা নিয়ে পৌঁছচ্ছেন তিনি। তবে নজরে রয়েছে মতুয়ারাও। এবার যে সমস্ত মতুয়াদের সঙ্গে বিজেপি রীতিমতো বিশ্বাসঘাতকতা করেছে, তাদের পাশেই দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস, যেমনই জানাচ্ছেন তৃণমূল প্রার্থী সমীর কুমার পোদ্দার। আগামী নির্বাচনে যদি জয়ী হন এবং তিনি যদি বিধায়ক হন, একাধিক প্রকল্প এবং উন্নয়ন তিনি করবেন, এমনটাই জানাচ্ছেন তিনি। তবে জনতা জনার্দন শেষ কথা বলে, দেখা যাক 4 তারিখের ভোটে কি হয়।